আজকের পত্রিকা পড়ে দেখি ঢাকার অদূরে ধামরাইলে একজন প্রবীণ অধ্যাপক খুন হয়েছেন। খবরটা দেখে আমি আর বাসায় বসে থাকতে পারলাম না। ভাবলাম ঘটনাটা এখনই আমাদের গোয়েন্দা লালু ভাইকে জানানো উচিত। আমাদের বাড়ির পাশেই লালু ভাইয়ের বাড়ি। সম্পর্কের দিক থেকে তিনি আমার আপন চাচাতো ভাই, আর বয়সের দিক থেকেও তিনি আমার চেয়ে বেশ বড়। আমি হন্তদন্ত হয়ে লাল ভাইয়ের বাসায় ছুটে এলাম, আর দেখলাম লাল ভাই খুব মনোযোগ দিয়ে আজকের পত্রিকাটা পড়ায় ব্যস্ত, এবং আজকের সব দৈনিকের শিরোনাম অধ্যাপক খুনের বৃত্তান্ত পড়ছেন। আমি আর কিছু বললাম না, শুধু সোফায় একপাশে বসে রইলাম। আমি জানি এই সময় কথা বললে দুলাভাই খুব বিরক্ত হবেন। তিনি একটা ঘটনার বিবরণ কমপক্ষে 2 থেকে 3 বার মনোযোগ দিয়ে পড়েন। কোনো কোনো সময় তিনি এর চেয়েও বেশি পড়েন। এতে নাকি ঘটনার গভীরে যাওয়া যায়। আমাদের লাল ভাইয়ের তদন্ত করবার কলাকৌশলও ভিন্ন। তিনি প্রথমে ঘটনাস্থলে ছুটে যান, কিংবা ঘটনাস্থলে ছুটে যেতে না পারলে পত্রিকা কিংবা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া থেকে খবর সংগ্রহ করেন, আর প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি শুনে ঘটনার গভীরতা ও সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেন। এভাবে ঘটনার আরও গভীরে যাওয়ার চেষ্টা করেন। একসময় সবাইকে সন্দেহ করেন, শেষমেশ যারা ঘটনায় জড়িত থাকতে পারে শুধু তাদের ন্যায় সন্দেহের তালিকা রেখে বাকিদের বাদ দেন। ঘটনাস্থলে যাওয়ার পর তিনি ঘটনা সংঘটিত হওয়ার স্থান থেকে শুরু করে আশেপাশের সব জায়গা সর্বত্র খুঁটে খুঁটে দেখেন। তারপর প্রয়োজন মনে করলে তিনি বিভিন্ন জনকে জেরা করেন। সর্বশেষ স্থির সিদ্ধান্তে আসেন তিনি অতিরিক্ত দৌড় ছাপে বিশ্বাসী নয়। লাল ভাইয়ের পত্রিকা পড়া দেখে আমি বুঝতে পারলাম তিনি এখন খুব মনোযোগী। এ সময় তার সঙ্গে কথা বলতে যাওয়াটাও ভীষণ বোকামি। আমি দেখতে পাচ্ছি দৈনিক পত্রিকায় এই চাঞ্চল্যকর ও লোমহর্ষক খুনের সংবাদ দেখে আমাদের গোয়েন্দা লালু ভাই যার পরনায় বিস্মিত হয়েছেন। তিনি সবেমাত্র সকালের নাস্তা শেষ করে দৈনিক বঙ্গবাণী পত্রিকার প্রথম পৃষ্ঠায় চোখ বোলাতে শুরু করেছিলেন। প্রথমেই তার চোখ আটকে গিয়েছিল আজকের হেডলাইনে। সেখানে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, নিজ বাসভবনে খুন হলেন সরকারি কলেজের স্বনামধন্য সাবেক অধ্যাপক। খবরটা নিঃসন্দেহে দারুণ চাঞ্চল্যকর, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হলো খুনের দায়ে অভিযুক্ত হয়েছে নিহত অধ্যাপকের আপন ভাগ্নে। খবরটা খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলেন গোয়েন্দা লাল ভাই। আমাদের লাল ভাই পেশায় একটা বেসরকারি কলেজের অধ্যাপক। কলেজে অধ্যাপনার পাশাপাশি পরিচয় গোপন করে তিনি গোয়েন্দাগিরিতেও ব্যস্ত, এবং এ ব্যাপারেও যথেষ্ট সিদ্ধহস্ত। বয়স তার খুব বেশি নয়, মাত্র 48। তবে তাকে দেখলে মনে হয় 30-28 বছরের তরতাজা যুবক। খুব স্মার্ট আর বুদ্ধিদীপ্ত চেহারা তার। অধ্যাপনার পাশাপাশি এত দান চললে তিনি একজন ছদ্মবেশী প্রাইভেট ডিটেকটিভ। গোয়েন্দাগিরির প্রয়োজনে তিনি সবসময় ছদ্মবেশ ধারণ করে থাকেন। তিনি ঢাকার শহরে স্থায়ীভাবে বসবাস করছেন, আর অধ্যাপনাও করছেন ঢাকার মোহাম্মদপুরের একটা কলেজে। শিক্ষকতার সময় তিনি অধ্যাপক লিটু মিয়া আর গোয়েন্দাগিরিতে লালু ভাই, এই জন্য কেউই তার দুটো পরিচয় একসঙ্গে জানে না। ইতিমধ্যে এই কাজে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি যখন কোনো ব্যাপারে গোয়েন্দাগিরিতে নিয়োজিত হন তখন তাকে সবাই চেনে শুধু গোয়েন্দা লাল ভাই হিসেবে। তিনি খুব ফর্সা আর সুদর্শন মানুষ। তার আত্মীয় ভাই বোনেরা সবসময় তাকে এই নামে সম্বোধন করে থাকে। আত্মীয় স্বজনের ভালোবাসা তিনি ছদ্মবেশে গোয়েন্দা হিসেবে এই নামটি বেছে নিয়েছেন। আজ পর্যন্ত গোয়েন্দাগিরিতে তিনি ফেল করেননি। খবরটা পড়ে লাল ভাইয়ের খুব মন খারাপ হয়েছে, আর হয়তো ভাবছেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপককে মানুষ কী কারণে খুন করতে পারে, আর তার আপন ভাগ্নেই বা কেন একজন বয়স্ক মুরব্বী শ্রেণীর আত্মীয়কে খুন করবে।
এ ব্যাপারে তিনি কিছুতেই নিজের মনে কোনো হিসাব মেলাতে পারছেন না। এ সময় আমি তার মুখ দেখেই বুঝতে পারছি তিনি দ্বিতীয়বারের মতো খবরটি পড়তে লাগলেন। লালভাই এখনও একমনে পত্রিকা পড়ছেন আর হয়তো পুরো ঘটনাটা চোখের সামনে ভিডিও করছেন। কিছুক্ষণ পরে তিনি পত্রিকা পড়া শেষ করে আমার দিকে চেয়ে বললেন, কিরে সাজিদ, কখন এলি? আমি হেসে বললাম, মিনিট 15 আগে এসেছি ভাইজান। লালভাই হেসে বললেন, দেখেছি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমাদের লালভাই খুব রসিক মানুষ, তিনি ইচ্ছে করে মাঝে মাঝে এরকম করেন। লালভাইয়ের মনটা ভালো আছে দেখে আমি খুব আগ্রহ ভরে বললাম, ভাই, এই কেসটার একটা তদন্ত করা দরকার। আপনি না হলে তো এর সুষ্ঠু তদন্ত হবে না। তিনি আমার দিকে চেয়ে হেসে বললেন, দেখি সাহায্যের জন্য কেউ আসে কিনা। তুমি তো জানো আমি একবারই কিংবা গায়ে পড়ে কারো উপকার করার চেষ্টা করি না। যদি কেউ আসে তাহলে আমি প্রাণপণে কেসটা নিয়ে লড়তে পারবো। কথার এক ফাঁকে লালভাই আমার দিকে চেয়ে বললেন, দৈনিক বঙ্গবাণীর নিউজটা তুই একবার পড় তো। আমি মন দিয়ে শুনি। আমি খুব খুশি মনে পড়তে লাগলাম। দৈনিক বঙ্গবন্ধুর বিশেষ সংবাদদাতা, ঘটনার বিবরণী প্রকাশ। গতকাল আনুমানিক রাত 8:30টায় মানিকগঞ্জ সরকারি কলেজের ইতিহাসের সাবেক অধ্যাপক আবুল হাসান সরকার নিজ বাসভবনে আত্মীয়র হাতে নিহত হয়েছে। রাত 8:30টায় তার আপন ভাগ্নের টাকা পয়সার লেনদেন নিয়ে বৎসর এক পর্যায়ে অধ্যাপক হাসানকে জবাই করে হত্যা করে। নিহতের ভাগ্নে ও হত্যাকারী আজাদ কালামকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। লোমহর্ষক এই খুনের তদন্তভার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধামরাই থানার ওসি গোলাম মাওলা যথেষ্ট তৎপরতার সঙ্গে কার্যক্রম চালাচ্ছেন। মরহুমের একমাত্র পুত্র পিতার ওপর রাগ করে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে মনে করে তাকেও সন্দেহ করা হচ্ছে। নিহতর একমাত্র পুত্র প্রবাসী হলেও তার স্ত্রী ও এক পুত্র এক কন্যা পিতার বাড়িতেই অবস্থান করছে। উল্লেখ্য যে মরহুম অধ্যাপকের ধামরাইলে বিশাল বাড়িসহ ঢাকায় তার একাধিক প্লটও রয়েছে। তদন্ত কর্মকর্তা গোলাম মাওলা বলেছেন, খুনের মোটিভ ও খুনি শনাক্ত হয়ে যাওয়ায় 2-3 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। প্রয়োজনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। আমি এই পর্যন্ত পড়তে লালভাই আমাকে থামতে বললেন। আমি থামার পর তিনি বললেন, আর পড়তে হবে না, একটা ক্লু পেয়ে গিয়েছি। তদন্তের স্বার্থে আমি এই ব্যাপারে লালভাইকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। তদন্তের স্বার্থে আমি এবার এই ব্যাপারে লালভাইকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। আমরা যখন কেসটা নিয়ে লড়াই করার জন্য আরও একটা অনুরোধের অপেক্ষায় বসে রয়েছি, তখনই দেখলাম আমাদের লালভাইয়ের সারা জাগানো অনলাইন গোয়েন্দা পেজে একটা মেসেজ এসেছে। আমরা উৎসাহিত হয়ে উঠলাম। লালভাইয়ের নির্দেশে আমি হুমড়ি খেয়ে মেসেজটা পড়তে লাগলাম। প্রিয় গোয়েন্দা লালভাই, শুভেচ্ছা সহ নিবেদন করছি, গতরাতে আমার মামা অধ্যাপক আবুল হাসান সরকার কুচক্রীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। অথচ প্রকৃত খুনি ও ষড়যন্ত্রকারীদের আড়াল করতেই আমার আপন বড় ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 3য় বর্ষের ছাত্র আজাদ কালামকে গ্রেপ্তার করা হয়েছে। আমিও পুলিশের ভয়ে পালিয়ে রয়েছি। আমার যার পরনাই অনুরোধ, আমার নির্দোষ ও নিরপরাধ ভাইটিকে বাঁচানোর জন্য আপনি কেসটা হাতে নিয়ে লড়াই করবেন, সত্যের পথে তদন্ত করবেন। আপনার প্রাপ্য সম্মানই আমরা পরে দিব। আর একটা কথা, আপনারা ধামরাই নেমে ডান দিকের একটা রাস্তা ধরে কিছুটা অগ্রসর হলেই দেখবেন সরকারপাড়া। সেখানে আমার মামা অধ্যাপক আবুল হাসান সরকারের বাড়ি, আর বাড়ির নাম নিঝুম সন্ধ্যা। শুভকামনা, বিন্দু নিবেদক আজাদ রায়হান। আমি মেসেজটা পড়ে শেষ করতেই লাল ভাই আমার দিকে তাকিয়ে বললেন, তুই রেডি তো? আমি ভেতরে এখন বিরাট উত্তেজনা, যেন আমরা কোনো যুদ্ধ জয়ে যাচ্ছি। প্রতিটি কেসের সময় আমার এরকম হয়। এই সময় আমি বেশি কথা বলতে পারি না, তাই আমি শুধু বললাম, জি। লাল ভাই দ্রুত তার ছদ্মবেশ ধারণ করে নিলেন। তার জমিদারি গোঁফ ও
ফ্রেঞ্চ কাট দাড়ি লাগাতে বেশি সময় লাগেনি। তিনি দ্রুত সঙ্গে নিলেন তার সবসময়ের সঙ্গী ম্যাগনিফাইং গ্লাস, শক্তিশালী টর্চ, একটা কাপড়ের ব্যাগে কী যেন পেঁচিয়ে নিলেন আর ডায়েরি কলম। আমরা দ্রুত ধামরাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লালভাই তার এক বন্ধুকে দ্রুত ফোন করে সাভার বাস স্ট্যান্ডে আসতে বললেন। আমাদের বাসে যেতে হবে, কারণ আমাদের লালভাইয়ের কোনো গাড়ি নাই। অনেক কষ্টেই সাভারে তিনি একটা বাড়ি করেছেন মাত্র। বাস স্ট্যান্ডে এসে দেখি লালভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু আতিকুর রহমান তালুকদার ওরফে আতিক তালুকদার দাঁড়িয়ে রয়েছে। তিনি আমাদের দেখে একটু দূরে থেকেই হাসলেন। তিনি স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট সমাজকর্মী। আমরা একসঙ্গে ধামরাইলের একটা গাড়িতে উঠে পড়লাম। আমাদের তৃতীয় সঙ্গী আতিক তালুকদার। ভাই লম্বা চওড়া দশাশই মানুষ, তার গায়ে প্রচণ্ড শক্তি রয়েছে। বুঝতেই পারলাম লালভাই কাজের জন্য তাকে সঙ্গে নিয়েছেন। অবশ্য লালভাইয়ের গোয়েন্দাগিরিতে তিনি বেশিরভাগ সময় তার সঙ্গে অবস্থান করেন। বাস থেকে নেমে আমরা একটা ভ্যানে সরকারপাড়ায় চলে এলাম। দেখি আমরা তিনজন নিজব সন্ধ্যা নামক বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশাল একটা বাড়ি, চারদিকটা 10 ফুট উঁচু দেয়ালে ঘেরা। এই গেটটা খুবই দর্শনীয়, জমিদার আমলের মতো নকশা খচিত গেট। লালভাই সবার আগে, আমরা দুজন একটু পেছনে। গেটের কাছে আসতে একজন পুলিশ কনস্টেবল এগিয়ে এসে বলল, কাকে চাই? লালভাই বললেন, আমি একজন প্রাইভেট গোয়েন্দা, আর এরা আমার সঙ্গী। তদন্তের কাছে ভেতরে যাব। তবুও পুলিশটা কর্কশ কণ্ঠে বলল, ভেতরে যাওয়া নিষেধ। লালভাই বললেন, আমাকে ভেতরে যেতেই হবে। আপনাদের অফিসারকে ফোন করে এখনই আমার কথা জানান। এবার দেখলাম পুলিশটা একটু কাচুমাচু হয়ে বলল, স্যার আপনার নাম? লালভাই বললেন, গোয়েন্দা লালভাই। লোকটা কেমন যেন ভেবেচাকে গিয়ে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল। শেষ একটু দূরে গিয়ে হয়তো ওসি সাহেবকে ফোন করলো। তারপরে সে গেট খুলে দিল। লালভাইয়ের পেছনে আমরা দুজনও ভেতরে ঢুকলাম। লালভাই পুলিশ কনস্টেবলকে গেটের পাহারায় রেখে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে অধ্যাপক সাহেবের বসত বাড়ির সামনে এসে দাঁড়ালেন। এটাকে বাড়ি বলা ভুল হবে, রীতিমতো একটা রাজপ্রাসাদ। লালভাই কলিং বেল চাপলেন। আমাদের আগমনের সংবাদ পেয়ে নিহত অধ্যাপকের পুত্রবধূ কাজের মেয়েটাকে সঙ্গে নিয়ে মেইন গেটের কাছে এসে বলল, কাকে চাই? লালভাই দ্রুত বললেন, আমি একজন প্রাইভেট গোয়েন্দা। গতরাতে নিহত অধ্যাপক আবুল হাসান সরকারের মার্ডার কেসটা নিয়ে তদন্ত করতে এসেছি। প্রথমে আমরা লাশটা দেখতে চাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। মহিলা খুব বিরক্ত হয়ে বলল, লাশ কোথায়? তাকে তো আজ সকালেই বাড়ির পাশে একটা গোরস্থানে দাফন করা হয়েছে, আর সকালে তার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বুঝতেই পারছেন, মরা বাড়ি। দুটো ছোট ছেলে মেয়ে নিয়ে আমাকে থাকতে হয়, তাই ভয়ে সব কিছু সাফ করেছি। মহিলার কথা শুনে আমরা যেন আকাশ থেকে পড়লাম। লালভাই বলতেন, এ তো রীতিমতো অন্যায়। মামলার চূড়ান্ত তদন্ত হওয়ার আগে লাশ দাফন করা হয়েছে, আবার হত্যাকাণ্ডের স্থানও ধুয়ে মুছে সাফ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট কোথায়? এভাবে আলামত বিনষ্ট করা বেআইনি। এত খুনের উপর খুন। মহিলা খুব সাহসের সঙ্গে বলল, দেখুন, আপনাদের কোনো কথা থাকলে ওসি সাহেবকে বলেন। তিনি সব কিছু ঠিকঠাক করেই লাশ দাফন করেছেন, আর লাশের ময়নাতদন্ত গত রাতেই সম্পন্ন হয়েছে। আর হত্যাকাণ্ডের স্থান এভাবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। খুনি হাতে নাতে ধরা পড়েছে, বাড়ির সবাই দেখেছে তাকে খুন করতে। আপনাদের তদন্তের কি প্রয়োজন? কথা শেষ করে মহিলা দ্রুত বাড়ির মেইন গেটটা সশব্দে বন্ধ করে দিল। আর কোনো প্রকার ভদ্রতার লেশমাত্র তার মধ্যে ছিল না। আমরা তিনজন প্রচণ্ড হতাশ হয়ে সেখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মহিলাকে অনেক অনুরোধ করা সত্ত্বেও সে সদর দরজা খুলল না এবং আমাদের ভেতরেও ঢুকতে দিল না। উপায়ন্ত না পেয়ে লালভাই ওই কনস্টেবলের নিকট থেকে ওসির ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করলেন, কিন্তু তিনি ফোন রিসিভ করলেন না। লালভাই আমাদের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত মুখে বললেন,
তিনি ইচ্ছাকৃতভাবে আমার ফোন রিসিভ করছেন না। এমনটি তো হওয়ার কথা নয়। একজন পুলিশ অফিসার কেন ইচ্ছাকৃতভাবে ফোন রিসিভ করবেন না? পুলিশদের তো কখনো এমনটি করার কথা নয়। এ তো রীতিমতো বেআইনি আর ধৃষ্টতা। দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট থেকে এমন অদ্ভুত আচরণ কারো কাছে প্রত্যাশিত নয়। এখানে কোনো ঘাবলা আছে মনে হয়। কেসটা মনে হচ্ছে আমাদের ভোগাবে। এই খুন ঘটনার একেবারে গভীরতা ঢুকতে হবে। প্রথমে এটাকে যত সহজ কেস মনে করেছিলাম, আসলে তা নয়। লালভাই এখন কেসটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন, তাই আমরা কেউ কোনো কথা বলছি না। তিনি নিঝুম সন্ধ্যা মঞ্জিলের সামনে আরও কিছুক্ষণ একাকী পায়চারি করে শেষে আমাদের দিকে তাকিয়ে বললেন, চলো আজকে আমরা ফিরে যাই। প্রথম দিনে ওদের সঙ্গে কোনো ঠোকাঠুকিতে যাওয়া ঠিক হবে না। চলো বাসায় ফিরে একটা সুবুদ্ধি বের করতে হবে। লালভাই হাঁটতে লাগলেন, আর আমরা দুজন তার অনুগামী হলাম। সন্ধ্যা মঞ্জিলের বাহিরে এসে আমরা বাসায় ফেরার জন্য উৎগ্রীব হয়ে উঠিনি। লালভাইয়ের হাবভাব থেকে বুঝতে পারলাম তিনি আরও কিছুটা সময় এর আশেপাশে থাকতে চাচ্ছেন। তার ইশারায় আমরা সরকারপাড়া পেরিয়ে পাকা রাস্তা ধরে আরেকটু ভেতরের দিকে হাঁটতে লাগলাম। এদিকটা একেবারে গ্রামের মতো, কিন্তু খুব উন্নত গ্রাম। ইউরোপের আধুনিক গ্রামগুলোর মতোই এর সুযোগ সুবিধা রয়েছে। বাংলার গ্রাম এখন আর অবহেলিত নয়। এর আশেপাশে সব জায়গায় ইলেকট্রিসিটি রয়েছে। এদিকটায় ধীরে ধীরে গড়ে উঠেছে আরেক শহর। দেখি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গ্রাম উন্নয়নে খুব আগ্রহী ও মনোযোগী। কিছু দূর হেঁটে লালভাইয়ের নির্দেশে এক জায়গায় আমরা থামলাম। দেখি রাস্তার ডান দিকে বিশাল এক গোরস্থান। এর গেট খোলাই ছিল। গেটের উপরে বড় বড় হরফে বাংলায় লেখা, সরকারপাড়া কবরস্থান। লালভাই এর ভেতরে ঢুকতে আমাদের ইঙ্গিত করলেন। তিনি সবার আগে, আর আমরা তার পেছনে। একটা নতুন কাঁচামাটির কবর দেখে তিনি থামলেন। আমরা তার সঙ্গে সেখানে দাঁড়িয়ে পড়লাম। লালভাই আমাদের দিকে তাকিয়ে বললেন, এটাই মনে হয় নিহত অধ্যাপক সাহেবের কবর। আতিক তালুকদার ভাই বললেন, আমারও তাই মনে হচ্ছে। কবরটা একবারে নতুন, খুব তাজা। লালভাই তার কাজে নিয়ে বললেন। তিনি এই কবরের আশেপাশে খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখতে লাগলেন। কয়েক জায়গায় থমকে দাঁড়ালেন। শেষে আমাদের দিকে চেয়ে বললেন, কিছু কি দেখতে পাচ্ছ? এখানে পুলিশের বুলেটের ছাপ রয়েছে। পুলিশের তত্ত্বাবধানেই লোকটাকে কবর দেওয়া হয়েছে। আর সমস্ত আলামত নষ্ট করা হয়েছে। আর কবরস্থানে সাধারণ মানুষের পায়ের ছাপ খুব কম। হয়তো এলাকাবাসীকে এখানে আসতে দেওয়া হয়নি। এখানে পুলিশ একটা গেম খেলেছে। লালভাই কবরের আশেপাশে আরও কিছু খুঁজলেন। এই সুযোগে আতিক তালুকদার ভাই কবরের পেছনে একটা ঝোপের দিকে হাঁটতে লাগলেন। এই জায়গাটা বড়সড়, ঝোপঝাপে পরিপূর্ণ। মনে হয় এখানে পুরাতন কোনো কবর ছিল, বড় অযত্নে। তাই এখানে বেড়ে উঠেছে আগাছা পরগাছার ঘন জঙ্গল। আমি লালভাইয়ের কাছাকাছি দাঁড়িয়েছিলাম। তার সঙ্গে থাকতেই আমার ভালো লাগে। এমন সময় আতিক ভাই চিৎকার করে উঠলেন, অধ্যাপক, এদিকে একবার আসো তো, দেখে যাও এটা কি জিনিস। আতিক ভাই চিৎকার শুনে লালভাই পরিমরি করে সেদিকে ছুটতে লাগলেন। আর প্রবল একটা উত্তেজনায় আমিও ছুটছি তার পেছনে। আতিক ভাইয়ের হঠাৎ চিৎকার শুনে আমরা দুই ভাই প্রায় এক দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। অবশ্য লালভাই আমার কিছুটা আগেই সেখানে পৌঁছে গিয়েছেন। তিনি একসময় দৌড়ে চ্যাম্পিয়ন ছিলেন। এখনও আমি তার সঙ্গে দৌড়ে পারি না। ঘটনাস্থলের কাছে গিয়ে আমরা দুজনেই চোখ ছানা বড় দেখি। এখানকার ঘন জঙ্গলের মধ্যে একটা বড়সড় রক্তমাখা কাপড়ের পুতুল পড়ে রয়েছে। হঠাৎ দেখলে মনে হবে একটা ছোট শিশুর মৃতদেহ যেন পড়ে রয়েছে। আর তার পাশে একটা মাঝারি আকৃতির বস্তার মধ্যে আরো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে।
রক্তের গন্ধে হয়তো শিয়ালগুলো গত রাতে বস্তাটা কামড়ে ছিঁড়ে ফেলেছে, তাই কিছু কিছু জিনিস সেখান থেকে বেরিয়ে পড়েছে। একটু দূর থেকে বস্তার ভেতরে আমরা মেইলে কিছু কাপড় চোপড় দেখতে পেলাম। আমরা সবাই কিছুক্ষণের জন্য এত সব জিনিসপত্র দেখছিলাম আর নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করছিলাম। আমরা যেন ঘটনা দেখে হতবিব্যত হতবিহ্বল। একটু পরে লাল ভাই আমার দিকে তাকিয়ে বললেন, এসব দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর আলামত। খুব সাবধানে উপরে তুলে আনতো, আর দেখিস সামনে খুব ঘন জঙ্গল, সাপ পোকামাকড় থাকতে পারে, সেদিকেও একটু খেয়াল রাখিস। এই কথা শুনে একটু সাবধান হলাম। তবে এ সময় পেছন থেকে আতিক ভাই অভয় দিয়ে বললেন, এখন তো শীতকাল, ভয়ের তেমন কিছু নেই। লাল ভাই তবুও বললেন, ঢাকায় যে শীত পড়ে, তাই সাবধানে থাকা ভালো। আমি খুব সাবধানে কিছুটা ঢালু পথ পেয়ে নিচে নেমে এসেছি। আর ততক্ষণে আতিক ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার সঙ্গে তিনিও কাজে হাত লাগালেন। আমরা সব কিছু উপরে টেনে তুলে দেখি তা কমপক্ষে ৮-১০ কেজি হবে। লাল ভাই তার পকেট থেকে ৩টা কালো রঙের ব্যাগ বের করে আমার হাতে তুলে দিয়ে বললেন, এগুলো তাড়াতাড়ি 3টা ব্যাগে ভাগ করে ভরে ফেল। আর সঙ্গের বস্তাটা সহ এখানে দেখাদেখির কোনো কিছু নাই। সব কিছু চোখ বন্ধ করে ব্যাগে ভরে ফেল। তারপর বাসায় নিয়ে ধীরে সুস্থে সব কিছু দেখা যাবে। আমি আর আতিক ভাই তাই করতে লাগলাম। ইত্যবসরে লাল ভাই চারপাশটা আরও ভালোভাবে দেখতে লাগলেন। তিনি হয়তো আরও কিছু করছেন, কিন্তু আর কোনো কিছু না পেয়ে একটু পরে তিনি ফিরে এলেন আমাদের কাছে। লাল ভাইয়ের নির্দেশে আমরা কোনো কিছু না দেখে দ্রুত সব কিছু 3টা ব্যাগে ভরে ফেললাম। তারপর 3জনে তা তুলে নিলাম হাতে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের লাল ভাইয়ের সঙ্গে সবসময় রশি, ব্যাগ, ছুরি, কাঁচি, টর্চলাইট, ম্যাগনিফাই গ্লাস, প্রাইভেট ডিটেকটিভের ব্যক্তিগত পরিচয়পত্র ইত্যাদি থাকে। তিনি গায়ে যে পোশাক আশাক ব্যবহার করেন না কেন, তার উপরে কৌশলগত কারণে সবসময় অফ হোয়াইট কালারের একটা সুতি কাপড়ের হাফ জ্যাকেট পরিধান করে থাকেন, অনেকটা সাংবাদিকদের জ্যাকেটের মতো। এতে অনেক পকেট, কাজের সুবিধার জন্য আমাদের লাল ভাই সবসময় এমনটি করে থাকেন। লাল ভাইয়ের এই বিশেষ জ্যাকেটের ভেতরে বাইরে কমপক্ষে 30টা পকেট আছে। আর এই এক এক রকম জ্যাকেট আছে তার 3টে, অফ হোয়াইট কালারের 2টি আর কালো রঙের একটি। অফ হোয়াইট কালারের জ্যাকেট তিনি শুধু দিনের বেলা পরিধান করেন, আর রাতের বেলা সবসময় পরিধান করলেন কালো রঙেরটি। আবার শীতকালে তিনি মাঝে মাঝে কালো রঙের হাঁটু পর্যন্ত লম্বা ওভারকোটও গায়ে দেন। তখন তাকে পৃথিবীর 3য় শার্লক হোমস বলে মনে হয়। দুপুরের খাখা রোদে চারদিকটায় এখন মানুষজন খুবই কম, তবুও আমাদের লাল ভাই বারবার চারদিকে সতর্কতার সঙ্গে তাকাতে লাগলেন। শেষে বললেন, আমাদের এই জায়গাটা দ্রুত ত্যাগ করতে হবে। এখন আমাদের হাতে অধ্যাপক খুনের এমন কিছু আলামত এসে গেছে যে তাতে আমরা খুনিদের টার্গেট পরিণত হতে পারি। আর কাল বিলম্ব নয়, চলো সবাই, এখন থেকে আমাদের এখনই সটকে পড়তে হবে। আমি নিশ্চিত যে খুনিরা ইতিমধ্যে আমাদের পেছনে লেগে গেছে। তার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম, বুকটা দুরু দুরু করতে লাগলো আমার। এমনিতে একটু আগে ওই মহিলার হাব ভাব আমার মোটেও ভালো লাগেনি। ওসি সাহেবের আচরণও কেমন যেন সন্দেহজনক। লাল ভাই কী ভাবছেন কে জানে। গোরস্থান থেকে আমরা তিনজন একসঙ্গে বেরিয়ে এলাম। তারপর বাসায় ফেরার জন্য মনোযোগ দিয়ে হাঁটতে লাগলাম। আমরা 3জন পাশাপাশি হাঁটছি, এমন সময় ঘটলো একটা বিপত্তি। আমরা 18-19 বছরের ছেলে দ্রুত বেগে সাইকেল চালিয়ে আমাদের সামনে একটা চিঠি ফেলে মুহূর্তের মধ্যে যেন কোথায় হাওয়া হয়ে গেল। আমরা পিছন ফিরে তাকে ভালোভাবে দেখার জন্য সুযোগই পেলাম না।
আর সে এত দ্রুত গতিতে সাইকেল চালিয়েছে যেন তাকে ধরা তো দূরের কথা, তার ছায়াটুকু পর্যন্ত এক নজরের বেশি আমরা কেউই দেখতে পাইনি। ঘটনার আংশিকতায় আমরা একেবারে তাজ্জব বনে গিয়েছি। ছেলেটা যেন ঝড়ের গতিতে এসেছিল, আবার চলেও গেছে তদপেক্ষা বেশি গতিতে। সে যেন কোনো সাক্ষাৎ শয়তানের দূত। আমাদের বুঝতে বিলম্ব হলো না যে খুনিরা সব কিছু ধামাচাপা দিতে এখনও খুব সক্রিয়। আর অচেনা আগন্তুকের এই চোরটিকে আগমনের কিছুটা হতবাক হয়েও লাল ভাই আমাদের দুজনের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বললেন, এই কেসে সবেমাত্র বিপদের সূচনা হলো, সামনে আরও কী যে আছে তা কে জানে। কথাটা শেষ করে তিনি একটুখানি হাসলেন। তবে তিনি খুব সাহসী মানুষ। ভয়ডর কখনো তাকে স্পর্শ করতে পারে না। তার পূর্বপুরুষেরা 1971 সালে এই দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ মুক্তিযুদ্ধ করছেন। তিনি তো তাদেরই প্রকৃত উত্তরাধিকারী। আসলে আমাদের গোয়েন্দা লালভাই একজন নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা। লালভাই চিঠিটা মাটি থেকে তুলে আমার হাতে দেওয়ার আগে নিচে একবার পড়ে নিলেন। তারপর আমার দিকে চেয়ে বললেন, এবার তুই একটা জোরে জোরে পড়। আগেরবার লালভাই পড়ার সময় আমি এক ফাঁকে চিঠির একটু দেখতে পেয়েছিলাম। এবার পুরো চিঠিটা হাতে পেয়ে আমি দারুণভাবে শিহরিত। আর এই শিহরণ ভয়ের না রোমাঞ্চকর তা আমি জানি না। হাতে লেখা সাদামাটা একটা চিঠি, কিন্তু হুমকিতে ভরপুর। আমি সর্বি চিঠিটা পড়তে লাগলাম। সঞ্চালা গোয়েন্দার বাচ্চা গোয়েন্দা, এখানে বেশি গোয়েন্দাগিরি করবি না। ভালো চাইলে তোরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। আর এই বাড়ির সামনে তোদের যেন আর কখনো না দেখি। আর গোরস্থান থেকে যেসব জিনিসপত্র চুরি করেছিস তা যথাস্থানে রেখে আয়, নাইলে সামনে তোদের ভীষণ বিপদ। গলিতে তোদের বুক ছাসরা করে দেব। যান বাঁচাতে চাইলে 3 জনের হাতের সব কিছু ফেলে রেখে খুব তাড়াতাড়ি পালা এখান থেকে। যা, এখনই পালিয়ে যা। এটি তোদের জম। এত বিপদের মধ্যেও লাল ভাই খুব শান্তভাবে আমাদের দিকে চেয়ে বললেন, ব্যাপারটা বুঝলে আমাদের হাতে খনিদের সব কিছু এসে গেছে। ওরা এখন খুব বেপরোয়া। আমাদের খুব সাবধানে থাকতে হবে। প্রয়োজনে ওরা আমাদের হাতের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই সবাই সাবধান হও। একথা শোনার পর আতিক ভাই তার ছোট ব্যাগটা আমার হাতে দিয়ে বললেন, এটা তুমি রাখো, আমাকে খালি হাতে থাকতে দাও, যাতে কেউ ধারে কাছে আসা মাত্রই 2-1টা খালি হাতেই খায়াল করতে পারি। লালভাই বললেন, তোমার বুদ্ধিটা খুব ভালো হয়েছে। হুমকি দিয়ে ওরা কিন্তু বসে থাকবে না। এত সব আলামত আমাদের হাতে এসে পড়ায় ওদের এখন মাথা খারাপ। তার মানে গোরস্থানেও কেউ আমাদের উপর সার্বক্ষণিক নজর রেখেছিল, আর আমরা এখনও ওদের নজরদারিতে। ওদের এই নজরদারির শৃঙ্খলা ভেঙে আমাদের বেরিয়ে যেতে হবে। কথা শেষ করে তিনি আমাদের দিকে চেয়ে পুনরায় বললেন, একটা রিক্সা ভ্যান পেলে ভালো হতো। দ্রুত আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। এখানে থাকাটা আমাদের জন্য আর এক মুহূর্ত নিরাপদ নয়। হেঁটে যাওয়ার রিক্স আছে, এতে বিলম্ব হবে। ওদের সেই সুযোগটা দেওয়া যাবে না। আর ওদের চিঠির ভাষা দেখেছ, একেবারে মাস্তানি ভাষা। ওরা যে কোনো খারাপ কাজ করতে পারে, তাই আমাদের এখনই আরও সাবধান হতে হবে। আতিক ভাই হাঁটার ফাঁকে ফাঁকে বলতে লাগলেন, এসব ঘটনা থানায়ও জানানো যাবে না। তার কারণ ওসি আমাদের সঙ্গে একবার কথা বলারও প্রয়োজন মনে করল না। তাই যা করার আমাদেরকেই বুঝে শুনে করতে হবে, আর ভয় পেলে চলবে না। তারপর তিনি লাল ভাইয়ের দিকে চেয়ে বললেন, ভয়ের কিছু নাই, আমি তোমার সঙ্গে আছি প্রফেসর। আতিক ভাইয়ের কথায় মাথা ঝুঁকে আমিও সম্মতি জানালাম। বলতে না বলতে আমরা একটা রিক্সা ভ্যান পেয়ে গেলাম। 3 জনে প্রায় লাফিয়ে উঠে পড়লাম এতে। কোনোরকম ভাড়া না মিটিয়ে এতে উঠেছি আমরা। ভাড়া মেটানোর মতো সময় আমাদের হাতে এখন নাই। ভ্যান চালককে একটু জোরে ভ্যান চালাতে বললেন লাল ভাই। তার কথা শুনে আতিক ভাই চারদিকে সতর্ক দৃষ্টিতে বারবার চোখ বোলাতে লাগলেন। আর আমি ভ্যানের মাঝখানে 3টি ব্যাগ
আলকিয়ে বসে রয়েছি। এগুলো কিছুতেই হাতছাড়া করা যাবে না। আমার এখন ভয় ভয় লাগছে, তবে গা কাঁপছে না। আবার কেমন যেন একটা উত্তেজনা অনুভব করছি। লাল ভাই শুধু একবার বললেন, আমাদের রিভলভার দুটো সঙ্গে আনা উচিত ছিল। আতিক ভাই মন খারাপ করে বললেন, ঠিক তাই, খুব ভুল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম তোমারটা তো সঙ্গে রয়েছে। লাল ভাই এই বিপদের মধ্যেও একটু হেসে বললেন, আর আমি ভেবেছি তোমারটা বুঝি সঙ্গে আছে। এসব কথাবার্তা শুনে আমার এসব কথাবার্তা শুনে আমার সতর্কতা একটু বেড়ে গেল। রাস্তার পাশে রাস্তার পাশে দুটো লাঠি পড়েছিল। লাল ভাই ভ্যান চালককে একটু থামতে বললেন। তারপর লাঠি দুটো দ্রুত করিয়ে এনে একটা নিচে রাখলেন আর একটি তুলে দিলেন আমাদের বডি বিল্ডার আতিক ভাইয়ের হাতে। 6 ফুট উচ্চতার আতিক ভাই লাঠিটা শক্তভাবে কৌশলে হাতে ধরে রাখলেন। এবার আমার মনে সাহস ফিরে আসতে লাগলো। তবুও তো আত্মরক্ষার জন্য আমরা কিছু একটা জোগাড় করতে পেরেছি। বড় রাস্তায় ওঠার একটু আগে দেখি দুটো মোটরসাইকেল দ্রুত গতিতে আমাদের ভ্যানের কাছে এগিয়ে আসছে। দুটো মোটরসাইকেলে দুজন করে মোট 4 জন মানুষ রয়েছে। ওদের হাবভাব যে ভালো নয় তা দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকের মাথায় কালো হেলমেট থাকায় ওদের কাউকে পুরোপুরি চেনার বা দেখার কোনো উপায় নেই। শুধু এদের চোখ দুটো দেখা যায়। মোটরসাইকেল আরোহীরা আমাদের ভ্যানের কাছে এগিয়ে এসে আমার হাত থেকে ব্যাগগুলো ছিনিয়ে নেওয়ার মতলব করছে। ওরা কাছাকাছি আসতেই লাল ভাই নিজে পুরো প্রস্তুত হয়ে আতিক ভাইকে ইশারা করতেই তিনি এগুলোতে থাকা বাম দিকের হোন্ডা আরোহীর কোমরে সোজোর একটা ঘা বসিয়ে দিলেন আর ডান দিকেরটা আঘাত করলেন লালা ভাই। সঙ্গে 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 দুদিক থেকে রাস্তার দুপাশে ছিটকে পড়ে গেল হোন্ডা আরোহীরা। ওদের উঠতে এবার কিছুটা সময় লাগবে। লাল ভাই এই সুযোগে আমাদের ভ্যান চালককে আরো স্পিড বাড়িয়ে দিতে বললেন। ছেলেটা তাই করলো। আর দেখলাম আমাদের ভ্যান চালক ছেলেটা সাহসী, সে ভীতু প্রকৃতির নয়। হোন্ডা আরোহীরা পড়ে গিয়েও পরিমরি করে উঠতে আমাদের দিকে এগিয়ে আসায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এসব দেখে লাল ভাই আরো সতর্ক হয়ে আমাকে ব্যাগ তিনটা আরো শক্তভাবে ধরে রাখতে বললেন। আমি আল্লাহর নামই করতে লাগলাম। তবে এই সময় আমরা বড় রাস্তার কাছাকাছি এসে পড়েছি। হোন্ডারোহী সন্ত্রাসী দলের একটা ছেলে কোমরে হাত দিয়েছে। তা দেখে লাল ভাই বললেন, ওরা পিস্তল কিংবা রিভলভার থেকে গুলি চালালে আমরা সঙ্গে সঙ্গে ব্যান কাত হয়ে শুয়ে পড়ব। কিন্তু ছেলেগুলো তা করলো না। হয়তো